নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের একটি নতুন প্রকল্প এয়ার ডিফেন্স ফিল্ড, যেটা তৈরি হচ্ছে গুজরাট, যার নাম দিশা এয়ার ডিফেন্স ফিল্ড। এখন এই প্রকল্পটা যদি পাকিস্তান শোনে বা শুনেছে, তো পাকিস্তানের সবচেয়ে বড় দুঃস্বপ্ন সম্ভবত এবার সত্যি হতে চলেছে। কারণ দিশা এয়ারফিল্ডের নির্মাণও দেশের নিরাপত্তা এবং ওই অঞ্চলের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। কারণ এর আগে পাকিস্তান অনেকবারই এই গুজরাটের উপর দিয়ে আক্রমণ করেছে। আরও কড়াকড়ি করার জন্য যে পাকিস্তানের একটা কোনো রকম ফাইটার জেট তার সামনের অংশটুকু পর্যন্ত ভারতের বর্ডারে আর ঢুকতে পারবে। তো চলুন আজকে এই সম্পর্কে একটু আমরা তথ্য শেয়ার করি। যদি আপনাদের মনে থাকে 1971 সাল বর্ডার মুভি নিশ্চয়ই দেখেছেন। তো সেই 1971 সালে কী হয়েছিল না, ভারত পাকিস্তানের যুদ্ধ। তো এটা একটু ভালো করে গুছিয়ে বলি। ভারত পাকিস্তানের যুদ্ধ এক প্রকার, যুদ্ধটা ভারত পাকিস্তানের সাথে ছিল না, ছিল কিন্তু কি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে। কারণ পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ, তো সেই বাংলাদেশ তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায়নি। তো সেই কারণেই তারা আন্দোলনটি করেছিল এবং দাবি করেছিল যে আমাদের আলাদা দেশ চাই। কিন্তু পাকিস্তান সেটা মানতে চায়নি এবং অগ্রাহ্য করেছিল এবং তাদেরকে প্রচণ্ড অত্যাচার করেছিল, এবং যে কারণে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ বলি। তো সেই জন্যই ভারত বাংলাদেশকে এই সহযোগিতার জন্য আগিয়েছিল। আর তখন পাকিস্তান মনে করে যে আমাদের ভারতীয় সেনারা সবই পূর্ব দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই দিকে যে বাংলাদেশের বর্ডারের কাছে আছে, তাহলে ওরা ওই গুজরাট, রাজস্থান ওই অঞ্চল দিয়ে ওরা ভারতকেও আক্রমণ করবে। দিল্লি আক্রমণ করবে একদিকে, আর ওদিকে বাংলাদেশ আক্রমণ করবে। সেটা হয়েছিল 1971-এর ভারত পাকিস্তানের যুদ্ধ। সেই যুদ্ধকে কেন্দ্র করে আজকে আমাদের ভারতের যে নতুন প্রকল্প দিশা এয়ার ডিফেন্স ফিল্ড, সেটা সম্পর্কে বলি। তো আমাদের ভারতবর্ষে যখন 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, যেখানে ভারতীয় বিমান বাহিনীর হাতে পাকিস্তানের ভয়াবহ পরাজয় হয়েছিল, তারা জিততে পারেনি। হ্যাঁ, সেই যুদ্ধেই পাকিস্তান বাংলাদেশ এবং তার অর্ধেকের বেশি জনসংখ্যা হারিয়েছিল, এটাও ঠিক। আর সেই যুদ্ধের জয়ে ভারতের এসকার্ট, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় অবদান ছিল। কারণ পাকিস্তান প্রথমে ভারতের বিমান ঘাঁটিগুলিতে আক্রমণ করলেও সেগুলি দ্রুত মেরামত করা হয়ে গেছিল, এবং সেখান থেকেই ভারতের মোক্ষম পাল্টা আঘাত শুরু করেছিল। তো সারা যুদ্ধ জুড়ে ভারত পাকিস্তানের উপর প্রায় 6000 বিমান হামলা চালিয়েছিল, যেখানে পাকিস্তান আমাদের উপর তার অর্ধেকও, অর্থাৎ মাত্র 3000 হামলা চালাতে পেরেছিল। এখন ফলস্বরূপ কী হয়েছিল না, ফলস্বরূপ পাকিস্তানের 10টা বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল এবং প্রায় 75টি পাকিস্তান যুদ্ধবিমান নষ্ট হয়েছিল। সুতরাং একটি বিমান ঘাঁটির গুরুত্ব এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি কতটা গুরুত্বপূর্ণ। আর এটা ছিল 1971 সালের কথা। কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি গুজরাটের দিশায় যে বিমান ঘাঁটি তৈরি হচ্ছে, তা একাই ভারতকে পাকিস্তান থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। আর না হলে হবে, মানে পশ্চিম দিকটা, এটা কিন্তু আমি মোটো বাড়ি বলছি না একটু। কারণ এখন পাকিস্তান সীমান্ত পার হয়ে কোনো রকম দুষ্কর্ম বা প্রশ্নবিদ্ধ কাজ করলে ভারত 10 গুণ বেশি শক্তি নিয়ে পাল্টা জবাব দিতে পারবে। তো তারা শতবার ভাবতে বাধ্য হবে। কারণ এর কারণ হলো যে পাকিস্তানের সমস্ত গুরুত্বপূর্ণ শহর এখন ভারতীয় বিমান বাহিনীর গভীর অনুপ্রবেশকারী স্ট্রাইক ফাইটার প্লেন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে, ঠিক 130 কিলোমিটার। তাই এই প্রকল্পটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য একটা বিপ্লবী প্রকল্প। আমাদের সরকার কি হচ্ছে না, অত্যন্ত 1000 কোটি টাকা এই খাতে বিনিয়োগ করেছে। আমাদের সরকার এখন বর্তমানে ডিফেন্সে প্রচুর টাকা যে বিনিয়োগ করছে এবং নিজেকে শক্তিশালী ঠিক করার জন্য। এটি গুজরাটের বনাসকাঁথা জেলার দিশা শহরে তৈরি হচ্ছে, আর এটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে একটা অবস্থিত হবে। আর এর জন্য 4500 একর বিশাল এলাকা
বরাদ্দ করা হয়েছে, শুধু 1000 কোটি টাকা নয়। এবং এর নির্মাণ কাজ দুটো ধাপে তৈরি হবে। ঠিক আছে, কীরকম না, প্রথম ধাপে হবে প্রধান রানওয়ে এবং ট্যাক্সি ট্র্যাক, বিমান ছড়িয়ে দেওয়ার এলাকা তৈরি করা হবে। আর দ্বিতীয় ধাপে প্রযুক্তিগত পরিকাঠামো এবং বাসস্থান সম্পন্ন হবে, যারা ওখানে যোদ্ধা তাদের থাকার জায়গা। আর এখানে লাইট ওয়েট ডিফেন্স কমব্যাট ভেহিকেলস, যার মধ্যে উড়ন্ত কফিন নামে ঠিক পরিচিত, যেমন MiG-29 এবং ভারতের নিজস্ব তৈরি তেজাস ফাইটার পজিশন করা হবে। আর এই 1000 কোটি টাকার বিমান ঘাঁটি খুব দ্রুত গতিতে তৈরি হচ্ছে এবং তা মাত্র 2 বছরে এটি পশ্চিম ভারতের সুরক্ষায় মোতায়েন করা হবে। আমি আপনাদের একটা কথা বলি যে এই দিশা বিমান ঘাঁটি শুধু বিমানের টেক অফ এবং ল্যান্ডিং পয়েন্ট নয়, কিন্তু এর অবস্থান, এর বৈশিষ্ট্য সব কিছুর পেছনে একটা সুচিন্তিত মাস্টার প্ল্যান আছে। এই বিমান ঘাঁটি একাই ভারতের চারটে কৌশলগত উদ্দেশ্য পূরণ করবে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মোকাবিলা করা। তো এবারে বলবেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি? অবশ্যই আছে, শুনুন। কারণ এটা সকলেই জানে যে আমেরিকা আর পাকিস্তান এদের একে অপরের সঙ্গে একটা সামরিক মিত্রতা আছে। এর আগেও আমরা ঠিক শুনেছি, অনেকবার পাকিস্তানকে আমেরিকা বহু অস্ত্র বিক্রি করেছে, দামি দামি অস্ত্র, ভয়ানক অস্ত্র, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অস্ত্র F-16, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন। আসছি, পরে বলছি। 2002 সালে আমেরিকা সন্ত্রাসবাদের মোকাবিলা করার নামে পাকিস্তানকে কি করেছিল, $1 বিলিয়ন পাশাপাশি আধুনিক অস্ত্র সরবরাহ করেছিল। আর এই সমস্ত অর্থ অদ্ভুতভাবে পাকিস্তান সন্ত্রাসবাদে বিনিয়োগ করেছে। এই রিসেন্টলি পেহেলগাম হত্যাকাণ্ডের পরে, অপারেশন যে শুরু পরে, তারপরেও কিন্তু আমেরিকা পাকিস্তানকে অনেক ডলার টাকা দিয়েছে। অবশেষে 2018 সাল ট্রাম্পের সরকার, তো সেই ট্রাম্প প্রশাসন যখন আসে, তখন পাকিস্তানের সমস্ত নিরাপত্তা সহায়তা এবং প্রায় $900 মিলিয়ন সমস্ত বাতিল করে দিয়েছিল। তবে শীঘ্রই আরেকটা মোচড় আসে ওর মধ্যে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হয়নি, কারণ জো বাইডেন ক্ষমতায় এসে পাকিস্তানের F-16, যেটা বলছিলাম এক্ষুনি, বিমানের চুক্তি আবার নবায়ন করেছে, মানে রিনিউ করে দিয়েছে, আবারও সন্ত্রাসবাদের দমনের নামে। তো আপনাদের মনে করিয়ে দিই, 2019 সালে বিমান হামলায় উইং কমান্ডার অভিনন্দন, নিশ্চয়ই নাম শুনে থাকবেন, অভিনন্দন এই F-16 বিমানকে মোকাবিলা করতে গিয়ে কি করেছিল, LOC লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানে পৌঁছে গিয়েছিল। তো এখানে একটু বলে রাখি, এই অভিনন্দন ওদের F-16কে ধ্বংস করে দিয়েছিল, যেটা ওরা জানায়নি। পাকিস্তান ও আমেরিকার মধ্যে এই নবায়িত F-16 চুক্তিকে ভারত কড়া ভাষায় সমালোচনা করেছিল এবং আমেরিকা ও পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে আপনারা সন্ত্রাসবাদের নামে অস্ত্র বিক্রি করছেন, ডাইরেক্ট বলেছিল। শুধু কথার উপর নির্ভর করা যায় না, তাই না? আর সেই কারণে আমাদের কাছে একটি অত্যন্ত কৌশলগত প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে, যা দিশা বিমান ঘাঁটি ছাড়া আর কিছুই নয়। কারণ ভারত জানে যে পাকিস্তানের F-16 বিমানগুলো কি না, মিরপুর খাস, হায়দ্রাবাদ এবং শাহবাজ, এই 3টে বিমান ঘাঁটিতে মোতায়েন করা আছে, ভারতবর্ষ জানে। আর দিশা এমন একটি অবস্থান যেখান থেকে এই 3টি এলাকা থেকে আসা যে কোনো বিমানকে মাঝ আকাশেই আটকে দিতে পারে, এবং শুধু আটকাতে নয়, সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে। অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ধ্বংস। অসাধারণ পরিকল্পনা, তাই না? তো এই গুজরাটের $1 বিলিয়ন শিল্পকে রক্ষা করা। আর আমরা দেখেছি যে কিভাবে পাকিস্তানের F-16 বিমানগুলো এই ঘাঁটিগুলোতে পজিশন করা আছে। তো যতই উদ্বেগজনক শোনায় না কেন, ভারতের আর্থিক কেন্দ্রগুলি যেমন আহমেদাবাদ, ভাবনগর ও ভদোদরা স্বাভাবিকভাবে ঝুঁকির মধ্যে পড়ে। শুধু তাই নয়, অর্থাৎ ভারতের অনেক সম্পদ ঝুঁকিতে রয়েছে, কারণ ভারতের অনেক সম্পদ ওই 3টে শহরেতে আছে। কারণ দেখুন, এই যে বলছি যে গুজরাট, যা ভারতের অন্যতম একটা ধনী রাজ্য, তার বেশিরভাগ জিডিপি, অর্থাৎ $68 বিলিয়ন জিডিপি
আহমেদাবাদ থেকেই আসে। ভাবনগর একটি অনন্য কৌশলগত অবস্থানে অবস্থিত, কারণ যে কারণে এটি 1860-এর দশক থেকেই এটি গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য কেন্দ্র হয়েছে। এখানকার লবণ, হীরা এবং রাসায়নিক শিল্প দেশের সেরা শিল্পগুলির মধ্যে একটা অন্যতম। আর যদি ভদোদরার কথা বলি তাহলে ভারতের 35% বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ সমস্ত সরঞ্জাম এখানেই উৎপাদিত হয়। কিন্তু দিশা বিমান ঘাঁটির কারণে এই সমস্ত শহর সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে, তাই না? তাহলে এই 3টে শহর সুরক্ষিত থাকলে দেশের জিডিপি অনেক বাড়বে। আর উল্টোভাবে পরিস্থিতি এমনভাবে ঘুরে যাবে যে পাকিস্তান অর্থনৈতিক কেন্দ্রগুলো যেমন ওদের হায়দ্রাবাদ, করাচি, সুক্কুর এখন দিশার রাডারের আওতায় চলে আসবে। এখন এতক্ষণ এটা স্পষ্ট যে পশ্চিম ভারতের আকাশ নিরাপদ থাকবে। চতুর্থ উদ্দেশ্য কি না, চতুর্থ উদ্দেশ্য হচ্ছে যে গুজরাট ও রাজস্থানের সীমান্ত এলাকায় নজরদারি। আর গুজরাট পাকিস্তানের সাথে 506 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে, আর রাজস্থানের সঙ্গে প্রায় 1100 কিলোমিটার। এবং এর ফলে অবশ্যই এই অঞ্চল অনুপ্রবেশের একটা উচ্চ ঝুঁকি আছে। এমনকি আমরা যেন ভুলে না যাই যে 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ কীভাবে শুরু হয়েছিল, গুজরাট সীমান্তের মাধ্যমেই। কারণ পাকিস্তান রান অফ করছে, আক্রমণ করে, আর সে থেকেই যুদ্ধটা হয়। তো স্পষ্টতই এখন এমন ঘটনা কমে গেছে অনেকটাই, পাকিস্তান অনেকটাই ভয়ে আছে। তো কমে গেলেও কিন্তু গুজরাট আর রাজস্থান সীমান্ত নিরাপত্তাটা আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরিস্থিতি আরও খারাপ করার জন্য শুধু কাশ্মীর নয়, গুজরাটও এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে পাকিস্তান তার দাবি রাখার চেষ্টা করে, এখনও বলে কিছু কিছু অঞ্চল আমাদের। ওকে, তো যাই হোক, এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো যেমন সির ক্রিক। আর সির ক্রিক হলো 96 কিলোমিটার দীর্ঘ একটা জলপথ, রান অফ কচ্ছে অবস্থিত, এবং এটি পুরো এশিয়ার বৃহত্তম একটা মাছ ধরা স্থল। এবং এটিও সম্ভব যে এই এলাকার সমুদ্রের তেল ও গ্যাসের ভাণ্ডারও পাওয়া যেতে পারে। তো এখানে স্বাভাবিকভাবেই যদি এই অঞ্চলটা এত বৈশিষ্ট্য থাকে তো তাহলে পাকিস্তানের নজর অবশ্যই পড়বে। তাই এর পাল্টা ব্যবস্থা হিসেবে যদি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক গুরুত্বপূর্ণ কাঠামো এই অঞ্চলে তৈরি করা হয় তাহলে সমস্যা নেই। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলা হয়েছে, কিন্তু কিছু অভ্যন্তরীণ উদ্বেগও দিশা বিমান ঘাঁটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। শুধু পাকিস্তানকে ট্র্যাক করবে তা নয়। সবাই জানেন যে গুজরাট একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলাও সশস্ত্র বাহিনী একটা বিশাল ভূমিকা থাকে, কারণ এর আগে আমরা গুজরাটের ভূমিকম্প শুনেছি, বন্যা শুনেছি, হ্যাঁ, তারপর ঝড় শুনেছি। যাই হোক, তো প্রতিরক্ষা বাহিনী একটা ভূমিকা থাকে। তো এমনকি সম্প্রতি 2017 সালে এই যে যার নাম বললাম বনাসকাঁথা ডিস্ট্রিক্ট, এখানে প্রচণ্ড বন্যা হয়েছিল, যেখানে প্রায় 100 জন মানুষ বন্যাতে মারা গেছিল। যেহেতু তাদের নিকট বিমান ঘাঁটি এতটা দূরে ছিল যে উদ্ধারের অভিযানে চালাতে আসতে অনেকটা অসুবিধা হয়েছিল এবং অনেক সময় লেগেছিল। তো সেই জন্য এখন দিশান বিমান ঘাঁটির উপস্থিতির কারণে দুর্যোগ উদ্ধার অভিযান পরিচালনা করা সহজ হয়ে যাবে। এই সমস্ত প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে আমাদের কি এখনই উপলব্ধি হয়েছে? এই প্রয়োজনীয়তা আমরা অনেক আগেই অনুভব করেছিলাম। আসলে দিশা বিমান ঘাঁটির জন্য জমি বরাদ্দ হয়েছিল সেই 1983 সালে, আজকে নয়, এবং এর নির্মাণের অনুমোদন পেয়েছিল বাজপেয়ী সরকারের আমলে, তা 2000 সালে। কিন্তু পরবর্তী 14 বছর এই প্রকল্পটি স্থগিত রাখা হয়েছিল, যতক্ষণ না অবশেষে এই প্রকল্পটি নতুন করে শুরু হয়েছে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে এটি ভারতে কাজ করা অনেক মেগা প্রতিরক্ষা প্রকল্পের মধ্যে মাত্র একটা। যেমনটা আপনারা জানেন যে ভারতে দীর্ঘদিন ধরে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েলের মতো দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম আমদানি করে আসছে আমাদের ভারত, যেখানে আমাদের নিজস্ব অস্ত্রের রপ্তানি খুব কম ছিল। কিন্তু ইতিবাচক ঘটনাচক্রে গত 4 থেকে 5 বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 8 গুণ বেড়ে 13,000 কোটি টাকায় পৌঁছে গেছে। আমাদের ভারতও আজকে বাইরে রপ্তানি করছে। এখন সেই জায়গাতে ভারত আজ ফিলিপাইন, আর্মেনিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 75টি দেশে রপ্তানি করে। এর মধ্যে সবচেয়ে বেশি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো আজকের দিনে আমদানি 33% কমে গেছে। যা ভারত প্রচুর পরিমাণে যে আমদানি করত
সেটাও 33% কমিয়ে এনেছে। এবং ভারত তার 30% প্রতিরক্ষা সরঞ্জাম নিজেই এখন উৎপাদন করছে নিজের দেশেতে, যা আমরা এখন আমদানি করা বন্ধও করব আস্তে আস্তে। আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আমাদের দেশীয় প্রযুক্তিতে কী কী তৈরি হচ্ছে, তারপর এবং স্থানীয়ভাবে উৎপাদন আমরা শুরু করব। এবং এই সব কিছু একসময় ভারতের জন্য কল্পনা করাও অসম্ভব ছিল, তা এখন তা সবই সত্য হচ্ছে দেখা যাচ্ছে।